Hello everyone, once again welcome all of you to my YouTube channel, Sir Abhishek Burman. Today is the history of English literature, the Middle English period from 1066 AD to 1550 AD. Part 3, class number 4. So let's go. The Middle English period can be divided into three ages. Number 1, before Chaucer. Number 2, after Chaucer. And number 3, age of revival. In the last two consecutive classes, I already discussed very informative classes. That is, first one is before Chaucer, next one is after Chaucer, and now today I'm going to discuss about the age of revival. Now, first of all, let we know why is the age of revival called the revival of English literature. অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাসে এই 1400 থেকে 1550 এডি এই পিরিয়ডটাকে কেন বলছি আমরা ইংলিশ লিটারেচার বা সাহিত্যের বা ল্যাঙ্গুয়েজের রিভাইভাল কেন চলো আমরা জেনে নিই because a renewed interest of a specific style, form or tradition is seen during this period. People started to show interest in old English and look back of the past. That is, literature, culture, even in some extent politics, and different kind of traditions which are almost destroyed. But after Crusade, the people of Europe, especially England, started to study the previous history, the old English, the Greeks, the Romans, the old culture, old tradition, and moreover, the literature of the past. Particularly ক্রুশেডের পরে ইউরোপ বা ইংল্যান্ডের লোকেদের মধ্যে একটা প্রবণতা বা ঝোঁক দেখা দিয়েছে দে আর প্রোন টু লার্ন দ্য ওল্ড ইংলিশ লিটারেচার আগের যে ইতিহাস ইংরেজের ইতিহাস এবং রোমানদের গ্রিকদের বিভিন্ন লেখাগুলো তারা পড়তে শুরু করলো এই যে লোকের মধ্যে বিশেষ করে ক্রুশেড এই ক্রুশেডের পরে অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি তথা ইস্টার্ন ওয়ার্ল্ডের যে দেশগুলো আফ্রিকান কান্ট্রিগুলো আছে ব্যাপক পরিমাণে মুসলিম কমিউনিটির লোকেদের ক্রিশ্চিয়ানিটিতে রূপান্তর করবার একটা প্রয়াস দেখা দিল এবং তারা পুরনো সেই ইতিহাস ইংরেজির ইতিহাস সাহিত্য এবং বিভিন্ন কিছু তারা পড়তে শুরু করলো এই যে প্রবণতা ইংরেজি সাহিত্যের ইতিহাসে একই বলা হচ্ছে এজ অফ রিভাইভাল or the revival of English literature. এইটুকু জানা প্রয়োজন কেননা জানলে পরে এখানে বিভিন্ন যে অপশনে কোশ্চেনগুলো আসে সেটা খুব ইজি হয়ে যাবে নেক্সট চলো আমরা জানবো টপিক টু বি ডিসকাস টুডে আজ আমি তোমাদের যে টপিকগুলো ডিসকাস করতে যাচ্ছি আমরা কি কি জানবো নাম্বার 1 দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এন্ড মেইন ইভেন্টস অর্থাৎ একটা পিরিয়ডকে যখন আমরা জানবো তার আমাদের সবার প্রথম জানা দরকার কি কি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো জানলে পরে ওই ইতিহাসটা জানা আমাদের খুব ইজি হবে এবং সর্বোপরি ওখান থেকে কোশ্চেনগুলো এলে পরে খুব ইজিলি আমরা অ্যাটেম্প করতে পারবো নেক্সট ওয়ান জানবো আমরা রিমার্কেবল ডেভেলপমেন্ট অফ লিটারেচার অর্থাৎ আউটস্ট্যান্ডিং যে নোটেবল রাইটার্স তারা কিভাবে ইংলিশ লিটারেচারকে স্টেপ বাই স্টেপ কিভাবে ডেভেলপ করলেন তার ইতিহাস আমরা জানবো নেক্সট লিটারেচার ফিচার্স অবশ্যই ঠিক সেই পিরিয়ডে মানুষ ঠিক ইংরেজি সাহিত্যের কোন কোন বিশেষ দিকগুলো তারা বিশেষভাবে আলোকপাত করতে শুরু করলো এবং কি কি লঞ্চ করালো নাম্বার 5 নোটেবল রাইটার্স এন্ড ওয়ার্কস লিজেন্ডারি রাইটার্স যারা আছেন তারা কারা এবং তাদের যে ওয়ার্কস গুলো তারা ইংলিশ লিটারেচার কি কন্ট্রিবিউশন আছে এই বিস্তারিত তথ্যগুলো আজকে আমরা জানবো যা জানলে পরে আশা করি এই পিরিয়ড এই রিভাইভাল পিরিয়ডে অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে পিরিয়ড বা স্প্যান এটা আমাদের কিন্তু জানা খুব ইজি হবে আমাদের অন্যগুলো জানতে সুবিধা হবে এবং সেই সাথে কম্পিটিটিভ পরীক্ষার বিভিন্ন কোশ্চেন গুলো আসে সেগুলো কিন্তু আমরা একদম হেসে খেলে চোখ দেখা মতো নিমেষে আমরা আনসার করতে পারবো সো লেটস গো ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেইন ইভেন্টস অর্থাৎ এই যে আমরা সাহিত্যের ইতিহাস পড়ছি আমরা ইংরেজি সাহিত্যে এই যে পিরিয়ডটার এই কি কি ব্যাকগ্রাউন্ড কোন কোন ব্যাকগ্রাউন্ডে এই লিটারেচারটা ডেভেলপ করলো চলো দেখে নিই ব্যাটেল অফ এগিনকোর এটা একটা ইংরেজি সাহিত্যের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ টপিক কবে হয়েছিল 1415 এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমি একটু পয়েন্ট আউট আকারে দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয় বিটুইন ইংল্যান্ড কিং হেনরি দ্য ফিফথ অ্যান্ড ফ্রান্স এবার ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে ব্যাপক একটা লড়াই
ফ্রান্সের অনেক পাওয়ারফুল, কিন্তু তাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে এই যে ইংল্যান্ডের যে কিং দা ফিফথ, তার আমরা জানি লং বো মেথড এবং বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে তারা কিন্তু ফ্রান্সকে পরাজিত করে। এবং অবশ্যই এদের লড়াইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে থ্রোন অব দা কিং, অর্থাৎ কে রাজা হবেন এই নিয়ে লড়াই চললো। এবং এই যুদ্ধে অবশ্যই জয়ী হলো ইংল্যান্ড। এখান থেকে কিন্তু অনেক টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট আসি, কেটস রিবেলিয়ান কি? এটা 1450 খ্রিস্টাব্দে হয়েছিল। কার কার মধ্যে? বিটুইন কিং হেনরি দ্য সিক্স অ্যান্ড কমন পিপল রিগার্ডিং আনফেয়ার ট্যাক্সেশন। দেখো, ইংল্যান্ডে যে রাজাদের মধ্যে শুধু কিছু মানে এক্সটার্নাল যে যুদ্ধ করতে হতো তা নয়, ইন্টারনাল তাদের মধ্যে যুদ্ধ কিন্তু তাদের লিপ্ত হতে আমরা দেখেছিলাম। কি হয়েছিল না, এই যে হেনরি দ্য সিক্স, ইনি কি ছিলেন? একজন চরম এক অত্যাচারী, একজন খুব নিষ্ঠুর শাসক ছিলেন। উনি কি করলেন? জনসাধারণের উপর ব্যাপক পরিমাণে ট্যাক্স চাপিয়ে দিলেন এবং যথেষ্ট পরিমাণে করাপশন হলো। এই ব্যাপক করাপশন, রাজা মানে তিনি যা ভাববেন তাই, এবং যথেষ্ট দুর্নীতি হতে শুরু করলো। এরই বিরুদ্ধে তারা কি করলো? জনগণের কাছ থেকে ব্যাপক বা বেশি বেশি পরিমাণ ট্যাক্স আদায় করতে শুরু করলো। এর বিরুদ্ধে যে সাধারণ জনগণ লড়াই করলেন, এই লড়াইকে বলা হচ্ছে কেটস রিবেলিয়ন 1450-তে। দেখো, আমি খুব পয়েন্ট আউট, খুব সংক্ষিপ্ত আকারে বলছি যাতে করে তোমাদের এখান থেকে প্রশ্ন আসলে পরে কিন্তু, প্রশ্ন কিভাবে আসবে বলা মুশকিল, শুধু টপিকটা জানলে পরে কিন্তু প্রশ্ন অ্যাটেম্প করা কিন্তু খুব ইজি হবে। নেক্সট আসি, দা হেনরি দাস এইট, আচ্ছা, had six wives whom he killed one by one for giving birth giving birth girl child। দেখো, এটা একটা খুব ভীষণ একটা ইন্টারেস্টিং, অথচ এটা কিন্তু খুব একটা নিষ্ঠুর নির্মম কাহিনী। হেনরি দ্য সিক্স, তিনি 6 বার বিয়ে করেছিলেন, একটার পর একটার পর একটা। কেন বিয়ে করেছিলেন? না, তার এক একজন কুইন, তার যে রানী, তারা ফিমেল অর্থাৎ মেয়ে কন্যা সন্তানের জন্ম দেয়, তৎক্ষণাৎ তাকে মেরে ফেলে। আবার আরেকটা বিয়ে করেন, তিনিও মেয়ে কন্যা সন্তান জন্ম দেন, তাকে মেরে, এইভাবে এক 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 করে 6টা বিয়ে তিনি করেছিলেন। এবং তিনি তার একটাই উদ্দেশ্য, তার ছেলে সন্তান পাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। এবার চলো আমরা দেখে নিব, নেক্সট কি দেখবো আমরা? ওয়ার্ডস অফ দ্য রোজেস। আমরা এর আগে পড়েছিলাম ওয়ার্ডস অফ দ্য রোজেস, এটা কবে হয়েছিল? 1455 টু 1485 সালে। এই যে এখানে সূর্য এত এই দীর্ঘ লড়াই, অবশ্যই এই লড়াই কিসের মধ্যে হয়েছিল? সিভিল ওয়ার। এটাও কিন্তু আভ্যন্তরীণ লড়াই তাদের বিটুইন টু রয়্যাল ফ্যামিলিজ, দুটো রয়্যাল ফ্যামিলিজের মধ্যে হয়েছিল। কারা কার মধ্যে? হাউস অফ ল্যানচেস্টার অ্যান্ড দ্য হাউস অফ ইয়র্ক। দেখো, এখানে কিন্তু অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট জানবো আমরা, সাবজেক্ট ম্যাটার অফ দিস ওয়ার ওয়াজ দ্য থ্রোন অফ দ্য কিংডম। বলার অপেক্ষা রাখে না, রাজারা শুধু লড়াই করতে তাদের নিজের যে চেয়ার সেটাকে সুরক্ষিত করবার জন্যই। নেক্সট জানবো আমরা, ক্রুসেডস হ্যাপেন্ড এন্ড পিপল স্টার্টেড টু রিড রোমান এন্ড গ্রিক টেক্সট। এর আগে আমি বলেছিলাম ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটা বিরাট একটা যুগান্তরী ঘটনা হচ্ছে ক্রুসেডস। ক্রুসেডস যখন হলো, তারপর থেকে জনগণের জীবনযাত্রার একটা মানদণ্ড নির্ণয়ের বা অর্থাৎ কন্ট্রোল চলে গেল তার উপর পোপদের হাতে। এই পোপসরা কি করতে শুরু করলেন? তাদের মধ্যে একটা বিশ্বাস জন্মালো যে সমস্ত ইউরোপ কান্ট্রিতে এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা এই ক্রিশ্চিয়ানিটি ছড়িয়ে দেবেন। তাহলে ছড়িয়ে দিতে গেলে কি প্রয়োজন? রোমান এবং গ্রিক যে লিটারেচার সেটাকে ছড়িয়ে দিতে হবে, টেক্সট বই আবিষ্কার করতে শুরু করলো, এবং যাতে করে তাদের ক্রিশ্চিয়ানিটি প্রচার করতে তাদের সুবিধা হয় এবং ইজিলি লোককে কনভিন্স করতে পারে। নেক্সট, দ্য লস্ট কালচার, আর্কিটেকচার অ্যান্ড লিটারেচার রিভাইভড। এবং তার ফলে কি হলো? যেহেতু ব্যাপক গ্রিক আর রোমান লিটারেচার, যেহেতু টেক্সট পাবলিশ করবার পর যেহেতু তাদের লিটারেচার সরাতে শুরু করলো, এবং তার ফলে কি হলো? সেই রোমান পিরিয়ডে যে লস্ট কালচার, যে আর্কিটেকচার এবং লিটারেচার, সেটা কিন্তু রিভাইভ করতে শুরু করলো। এটাও একটা অন্যতম কারণ হচ্ছে এই এই এজটাকে এজ অফ রিভাইভাল বলবার। সেই প্রসঙ্গে একটা বলেই রাখছি, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আপকামিং দ্য রেনেসাঁ, অর্থাৎ ইংলিশ লিটারেচার গোল্ডেন পিরিয়ডের এটা হচ্ছে ফাউন্ডেশন, অর্থাৎ একটা ভিত্তি বা আমরা একটা সূত্রপাত আমরা বলতে পারি। নেক্সট জানবো আমরা, নিউ আইডিয়াস, ফ্রেশ পার্সপেক্টিভ অ্যান্ড ক্লাসিক্যাল লার্নিং। স্বাভাবিকভাবে সমস্ত ইউরোপ কান্ট্রিতে ইংল্যান্ডে একটা ব্যাপক একটা প্রচার শুরু হলো, এবং স্বাভাবিক নিউ আইডিয়াস লঞ্চ করতে শুরু করলো। মানুষ আর অন্ধকার জগৎ থেকে একটা বিজ্ঞান সচেতনতার দিকে এগিয়ে আসে, নিউ আইডিয়া, নতুন নতুন আবিষ্কার শুরু হলো। এবং এই প্রসঙ্গ তোমাদের বলে রাখছি, কি হলো? তারা দে আর ইনভলভড ইন ভয়েসেস, লটস অফ পিপল আর স্টার্টেড টু ভয়েস ইন ডিফারেন্ট কান্ট্রিজ for what for searching the different kind of unexplored places, unexplored matter, unexplored information, everything. Among them, most of the important, but the most important voices was happened in 1592. That is discovered by Columbus. That is the discover of America. তো আর কি হয়েছিল? পার্সপেক্টিভ,
ফ্রেশ পার্সপেক্টিভ শুরু হলো, ক্লাসিক্যাল লার্নিং হতে শুরু করলো। কবে? না এই পিরিয়ডটাতে। দ্য এজ ইজ নোন অ্যাজ দ্য লিঙ্কিং এজ বিটুইন দ্য মিডিয়েভাল এজ এন্ড দ্য রেনেসাঁ। আমি আগাম বলে রাখছি, এটা লিঙ্কিং এজ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কেননা এর পরে এই যে মিডল ইংলিশ পিরিয়ড শেষ হলো এটা দিয়ে, এর পরে শুরু এখানে এমন কতগুলো ঘটনা, এই যে ঘটনাগুলো আমি বলছি, ঘটনার ফলে কি হলো যে রেনেসাঁ আসা একদম সুগম হয়ে গেল। ইংলিশ সাহিত্যের যে গোল্ডেন পিরিয়ড, সেটা ফাউন্ডেশন তাকে রচনা করে কারা? না এই মিডল ইংলিশ। দুটো পিরিয়ডের মধ্যে কি হলো? একটা লিঙ্ক বা সূত্র বা একটা সংযোগ সাধন করতে শুরু করলো কে বলো? এই মিডেভেল ইংলিশ পিরিয়ড। এটা কিন্তু আমাদের প্রয়োজন জানার জন্য। নেক্সট, মিটার অ্যান্ড রাইম। কি কি মিটার এবং রাইম তারা আবিষ্কার করলো? কি কি? আয়াম্বিক অ্যান্ড কাপলেটস, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট জানবো আমরা, দ্য পোপস হ্যাড দ্য ডিরেক্ট কন্ট্রোল ওভার দ্য পিপল। আমি আগে বলেছি ক্রুসেডসের পরে পোপসরা কি করলেন? এবং চার্চ থেকে ডিরেক্ট করে মানুষের উপর নিয়ন্ত্রণ করতে শুরু করলো, এবং ক্রিশ্চিয়ানিটি যাতে করে বেশি বেশি করে স্প্রেড করানো যায়। People shifted attention on education, reasoning and classical studies. সেই সঙ্গে ভুললে চলবে না, শুধু ক্রিশ্চিয়ানিটি নয়, লোকের মধ্যে এডুকেশন একটা বিরাট একটা প্রসার চলে এলো। মানুষের মধ্যে মানুষ বুঝতে শুরু করলো না ইংলিশ লিটারেচার একটা খুব একটা এনরিচড, খুব একটা ইনফরমেটিভ, এটা একটা 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 অনেক একটা দামি একটা ল্যাঙ্গুয়েজ, যার মধ্য দিয়ে সাহিত্য, তারপর কালচার এবং বিজ্ঞান আরো নতুন নতুন দিগন্ত আবিষ্কার করা যেতে পারে। স্বাভাবিক নতুন করে একটা উন্মাদনা সৃষ্টি হলো, রিজনিং শুরু হলো, ক্লাসিক্যাল স্টাডিজ শুরু হয়ে গেল। ফিলসফি, লিটারেচার অ্যান্ড সায়েন্স বিকেম ইজি টু দ্য পিপল হুইচ আর দ্য ফাউন্ডেশন অফ রেনেসাঁ। আমি আগে বলেছিলাম সাহিত্য, দর্শন, বিজ্ঞান যেন একটা সমস্ত পৃথিবীতে যেন ছড়িয়ে পড়তে শুরু করলো। তার সেন্টার হলো ইংল্যান্ডের লন্ডন। কেননা ওই যে বললাম এডুকেশন ছড়াতে শুরু করলো, টেক্সট বই এলো, এবং লোকেদের মধ্যে একটা সামনে বই থাকলে পরে জানা ইজি হয়ে যায়, এবং উন্মাদনা শুরু হয়ে গেল, যার পরিণাম হিসেবে আমরা পেয়েছিলাম ইংলিশ সাহিত্যে রেনেসাঁ। নেক্সট যাবো আমরা, এডুকেশন ইনস্টিটিউশনস আর ফ্লারিশড। এডুকেশন ইনস্টিটিউশন মানে আগে বলেছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, এরকম প্রচুর এডুকেশন ইনস্টিটিউশনস ফ্লারিশ করতে শুরু করলো ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে। নেক্সট আসবে আমার, পিপল শিফটেড অ্যাটেনশন ফ্রম রিলিজিয়াস এডুকেশন টু সেকুলার এডুকেশন। এটা আমাদের মনে রাখা প্রয়োজন যে শুধু যে ধর্মান্ধতা বা একটা ব্লাইন্ড বিলিভ ক্রিশ্চিয়ানিটি এমনটা নয়, লোকের মধ্যে সেকুলার এডুকেশন আসতে শুরু করলো। রিলিজিয়াস ছিল আগে, সেখান থেকে সেকুলার এডুকেশন কিন্তু একটা ব্যাপক প্রসার হতে শুরু করলো। নেক্সট আসবো, রাইজিং অফ প্রোটেস্ট্যান্ট রেভলিউশন এগেইনস্ট দ্য ক্যাথলিক চার্চ লেড বাই মার্টিন লুথার। এটা কিন্তু ইংরেজি সাহিত্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তথা ক্রিশ্চিয়ানিটিতে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট। তো একটা একটা দেখা গিয়েছে চার্চ থেকে মানুষের জনগণের যে একটা জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করলো, তখন এতটা ব্যাপক আকার ধারণ করলো ক্যাথলিক চার্চ থেকে, যে তখন মার্টিন লুথার বলে একজন বিখ্যাত একজন রেভলিউশনিস্ট, তিনি কি করলেন, এই যে তখনই শুরু হয়ে গেল এই যে লুথারের মাধ্যমে প্রোটেস্ট্যান্ট যে আন্দোলন, সে আন্দোলন সূত্রপাত হলো এই সময়ে। নেক্সট আসবো, অ্যারাইভাল অফ প্রিন্টিং প্রেস বাই উইলিয়াম ক্যাক্সটন। এটা একটা যুগান্তকারী ঘটনা, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য হিস্ট্রি অফ ইংলিশ, স্পেশালি দ্য এজ অফ রিভাইভাল, বিকজ just after the launching of printing press, lots of textbooks are published freely, and the people are very much people felt very much easy to access the education. So very much easy to attend. The lots of textbooks are in their hand, and they easily understood the knowledges from for science, philosophy, literature, and the different kind of aspects of our life. Next, consequently lots of books are printed and easy to access education and develop literature. যা বললাম আমি, যে এডুকেশন তো ইজি হয়ে গেল, বই পড়ে তারা জানতে পারছে ক্রিশ্চিয়ানিটি আসল ব্যাপারটা তারা যা বুঝতে পারছে, এই যে পোপসরা যা বলে তার সব ঠিকঠাক নয়, তারা জানতে পারলো, এবং স্বাভাবিকভাবে এডুকেশন ইজি হয়ে গেল এবং ফ্লারিশ করতে শুরু করলো। নেক্সট আসি, রিভাইভাল অফ দ্য এলিটারেশন, দ্য রোমান্টিক অ্যান্ড দ্য ব্রিটিশ পোয়েট্রি। এই তিনটার কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে আসে, এর লঞ্চ করলো এবং আরো ফ্লারিশ করতে শুরু করলো। নেক্সট আসি, জেফ্রে চসার দ্য ক্যান্টারবেরি টেলস। আমরা জানি জেফ্রে চসার হচ্ছেন এই মিডিয়েভাল পিরিয়ডের হচ্ছে একটা উজ্জ্বল একটা জ্যোতিষ্ক। তার সবচেয়ে বিখ্যাত লেখা আছে দ্য ক্যান্টারবেরি টেলস। নেক্সট আর কি, সরি, এখানে আমরা কি বলতে, নোটেবল রাইটার্স বললে কিন্তু আমরা জেফ্রে চসারকে বাদ দিয়ে কিছুই বলতে পারি না। তাই এই পিরিয়ডে আমরা প্রথমে তাকে রাখছি, তার জেফ্রে চসার এবং তার লেখা কি দ্য ক্যান্টারবেরি টেলস। তারপর কি আছে, এরামাসের লেখা প্রেইজ অফ ফলি। তারপর কি টমাস মো ইউটোপিয়া। উইলিয়াম উইলিয়াম কে থ্যান্ডেল, তার লেখা কি ট্রান্সলেটেড বাইবেল ইন ইংলিশ। তার আগে কিন্তু বাইবেল লেখা হতো গ্রিক, রোমান, ল্যাটিন এইসব ভাষায় লেখা ছিল। তিনি প্রথম ব্যক্তি, তিনি কি করলেন, ট্রান্সলেটেড বাইবেল ইন ইংলিশ। এটা কিন্তু প্রচুর নেট সেট থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে। নেক্সট আসছে টমাস ম্যালোডি। টমাস ম্যালোডি হচ্ছে দ্য আউটস্ট্যান্ডিং রাইটার, ফিমেল রাইটার,
who had launched a revolution among the female writers and female to come up. That she invited by her outstanding writing Le Morte d'Arthur এর মধ্য দিয়ে কি করলেন, জনগণ বিশেষ করে মহিলাদেরকে উদ্বুদ্ধ করলেন, তারা এগিয়ে এলেন এবং ইংলিশ লিটারেচারের একটা দিগন্ত খুলে গেল। নেক্সট আসবো রিচার্ড টর্টলস, তার লেখা কি টর্টলস মিসলেনি। নেক্সট আসবো আমরা উইলিয়াম ল্যাংল্যান্ড, তারপরে আদার নোটেবল রাইটার্স, আর যারা রাইটার্স আছেন উইলিয়াম ল্যাংল্যান্ড, স্যার গারউইন, জন গাওয়ার, আর কি চসারিয়ান্স, এরকম আরো হেনরি হাওয়ার্ড, এরকম ভাবে উইলিয়াম ডানবার, এই যে নোটেবল রাইটার্সরা আছেন এগুলো কিন্তু বিভিন্ন অপশন দিয়ে আসে। তখন এদের মধ্যে কোনটা নয় বা কোনটা হয়, এটা যখন আমরা সব এজগুলো পড়বো তখন এরকম ঢুকিয়ে দেবে। তখন জানা থাকলে কিন্তু, এইভাবে পড়া থাকলে কিন্তু আমরা ফাইন্ড আউট মানে অপশন থেকে বাঁচতে খুব ইজি হবে। নেক্সট আসবো আমরা এরপর দিন, অর্থাৎ নেক্সট বুধবার ঠিক রাত 8টায় ইংলিশ লিটারেচারের সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক English Renaissance. And once again, I declare you that these classes are very, very important for all type of learners, that is college, university students, English literature, the UGC NET set, WB for the West Bengal Public Service Commission appointed assistant master mistress, SLST Madrasa, UPTC, PGT, railway teacher, NBS, KBS, DSSB, etc. এর মধ্যে এরকম এই যে ইউপিটিজি, পিজিটি, আরো এরকম এনবিএস, কেবিএস, ডিএসএসবি, এগুলো অলরেডি বিজ্ঞাপন দিয়েছে। এই ক্লাসগুলো করলে পরে তোমাদের সমস্ত পরীক্ষার জন্য তুমি এলিজিবল হয়ে উঠবে। সর্বোপরি নেটসের এবং এই যে পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্টার নিয়োগ হবে, তোমার একটা প্রশ্ন কিন্তু বাদ যাবে না। গুড বাই।